নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের সঙ্গে। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প আগাথা ক্রিস্টির লেখা একটি রহস্য গল্প, যেখানে রয়েছেন গোয়েন্দা হারকিউল পয়েরো। গল্পটির নাম দি অ্যাফেয়ার অ্যাট দ্য ভিক্টরি বল। এই গল্পের সৃষ্টিশীল ভাষান্তর করেছেন উদয়ন গৌতম। এই গল্পটি অডিও স্টোরি হিসেবে বাংলায় ইউটিউবে নেই। শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে দি অ্যাফেয়ার অ্যাট দ্য ভিক্টরি বল। আমার বন্ধু বেলজিয়ান ফোর্সের প্রাক্তন প্রধান হারকিউল পয়েরো কাকতালীয়ভাবে স্টাইলস কেসে জড়িয়ে পড়েছিল। তারপর সেই মামলা থেকেই তার সুনাম ও বদভ্যাস দুটোরই যাত্রা শুরু। বদভ্যাস বলতে সে অপরাধের কিনারার নিরলস সাধনায় নিজেকে নিয়োজিত করেছিল। ফ্রান্সের সোমের যুদ্ধে আহত ও অবস্ত্রিত হওয়ার পর থেকে আমি পয়েরোর সাথে লন্ডনে পাকাপাকিভাবে থাকা শুরু করেছিলাম। ওর সমস্ত মামলা সব থেকে কাছে থেকে আমি দেখেছি, তাই আমারই দায়িত্ব ছিল বেছে বেছে চিত্তাকর্ষক মামলাগুলোকে পাঠকদের সামনে তুলে ধরা। আর এই কাজ করার জন্য সে সময়ের সব থেকে সাড়া জাগানো ও রোমহর্ষক মামলা দি অ্যাফেয়ার অ্যাট দ্য ভিক্টরি বলের থেকে ভালো আর কিছু হতে পারে না। অবশ্যই এই মামলায় পয়েরোর ক্ষুরোধার মস্তিষ্ককে পাল্লা দেওয়ার মতো তেমন কিছু ছিল না। তবুও এই মামলাতে জড়িত ছিল বেশ কিছু হোমরা চোমরা চরিত্র, তাদের চোখ ধাঁধানো জীবনচর্যা ও অতি অবশ্যই সংবাদ মাধ্যমের তোলা তুফান। সেদিক থেকে ভাবলে দি অ্যাফেয়ার অ্যাট দ্য ভিক্টরি বল পাঠককুলের কাছে অবশ্যই প্রকাশযোগ্য। বসন্তের এক ঝলমলে সকালে আমরা পয়েরোর আস্তানায় সময় কাটাচ্ছিলাম। পয়েরো তার ছোটখাটো চেহারার ওপর বসানো ডিমের মতো মাথাটা বেঁকিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে অতি সন্তর্পণে তার সযত্ন লালিত গোঁফে পমেড মাখাচ্ছিল। পয়েরোর চলনে বলনে একটা চারিত্রিক স্থৈর্য, পদ্ধতি ও নিষ্কলুষ শৌখিনতার যথার্থ মিশেল বরাবর লক্ষ্য করেছি। গভীর চিন্তার ফাঁকে আমার হাত গলে কখন যে খবরের কাগজটা মাটিতে পড়ে গেছে খেয়াল করিনি। পয়েরোর কণ্ঠস্বরে হুঁশ ফিরল। অত মন দিয়ে কি ভাবছো হেস্টিংস? সত্যি বলতে আমি ভিক্টরি বলের ঘটনাটা নিয়ে চিন্তা করছি। গোটা খবরের কাগজ জুড়ে শুধু সেই খবর। মেঝে থেকে কাগজটা তুলতে তুলতে আমি উত্তর দিলাম, তাই নাকি? আর যত ঘটনাটা পড়ছি ততই সব গুলিয়ে যাচ্ছে। মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আমার মুখের কুলুপ খুলে গেল। লর্ড ক্রনশকে কে খুন করলো? সেই একই রাতে কোকো কোর্টনির মৃত্যু কি নিছক কাকতালীয়? তিনি নিজেই জেনে বুঝে অতিরিক্ত কোকেন সেবন করেছিলেন? একটু থেমে নাটকীয়ভাবে বললাম, এই প্রশ্নগুলোই মাথায় ঝনঝন করে নাচছে। পয়েরো নিশ্চুপ। আমার মাথা গরম হয়ে গেল। এক মনে আয়নার দিকে চোখ রেখে বিড়বিড় করে সে বলে চলেছে, দারুণ পমেটখানা, আমার গোঁফের জন্য একদম পারফেক্ট। আমার চোখে রাগ লক্ষ্য করে সঙ্গে সঙ্গে বলল, প্রশ্নের ঝনঝন, উত্তর পেলে কিছু? কিছু বলার আগেই দরজা খুলে আমাদের গৃহকর্ত্রী জ্যাপের আবির্ভাব ঘোষণা করলেন। স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর জ্যাপের সঙ্গে আমাদের বহুকালের অম্লমধুর সম্পর্ক। আমরা সানন্দে তাকে স্বাগত জানালাম। এসো জ্যাপ, এসো, কি খবর? দরাজ সম্ভাষণ জানালো পয়েরো। আমার দিকে একবার মাথা নেড়ে চেয়ারে বসতে বসতে জ্যাপ বলল, ওয়েল মসিয়ে পয়েরো, আমি এমন একটা কেস নিয়ে কাজ করছি যাতে আপনার আগ্রহ থাকতে পারে, তাই ভাবলাম আপনাকে একবার একটু গল্পটা শুনিয়ে যাই। জ্যাপের কর্মদক্ষতা নিয়ে প্রশংসা পয়েরো মাঝে মধ্যেই করে থাকে, যদিও তার কাজের পদ্ধতির সমালোচনাও সবচেয়ে বেশি পয়েরোই করে, তবে জ্যাপের সম্মুখে নয়, আড়ালে। সেই ভিক্টরি বলের ঘটনা মসিয়ে। জ্যাপের গলায় পয়েরোকে লোভ দেখানোর সুর স্পষ্ট। মনে হয় আপনি একটু ঘেঁটে দেখতে চাইবেন না? আমার দিকে ফিরে পয়েরো একটু হাসলো। আমার বন্ধু হেস্টিংস তো অবশ্যই ঘেঁটে দেখতে চাইবে জ্যাপ। বলতে গেলে আমরা এটা নিয়েই কথা বলছিলাম। জ্যাপ খুশি হয়ে বলল, আপনিও একটু দেখুন মসিয়ে,
আমি বলতে পারি এই কেসের সমাধান করতে পারলে আপনার মুকুটে আর একটা পালক যোগ হবে। এই কেসে বহু উঁচু মহলের লোক জড়িত আছেন। আপনি নিশ্চয়ই পুরো ঘটনাটা জানেন মসিয়ে। পয়রা বলল, এই খবরের কাগজ থেকে যেটুকু জানতে পেরেছি, তবে সাংবাদিকদের প্রতিবেদনে কল্পনার জল মিশে থাকে। তুমি পুরো ঘটনা বিস্তারিতভাবে বলো। পায়ের ওপর পা তুলে দিয়ে গুছিয়ে বসে জ্যাব বলতে শুরু করলো। সারা দুনিয়া জানে যে গত মঙ্গলবার একটা গ্র্যান্ড ভিক্টরি বল অনুষ্ঠিত হয়েছিল। আজকাল এলিতেলিরাও একটু আধটু পার্টি করে থাকে বটে, কিন্তু যাকে আসল কথায় বল বোঝায় তেমনই এক প্রস্থ আয়োজিত হয়েছিল কলোসাস হলে। সারা লন্ডনের হোমরা চোমরা ব্যক্তিত্বের সাথে সেখানে সদল বলে উপস্থিত ছিলেন লর্ড ক্রনশ। ওনার বংশ পরিচয় জানা আছে? ভাইকন্ট ক্রনশ পঞ্চম প্রজন্ম, বছর 25 বয়স, বিপুল সম্পত্তির অধিকারী, অবিবাহিত এবং থিয়েটারের ভক্ত। গুজব শোনা যায় অ্যালবানি থিয়েটারের মিস কোর্টনির সাথে তিনি প্রণয় সম্পর্কে আবদ্ধ। মিস কোর্টনি যথেষ্ট রূপসী, আকর্ষণীয় মহিলা। পরিচিত মহলে তাকে কোকো নামে ডাকা হয়। বেশ, বলে যাও। লর্ড ক্রনশার দলে মোট 6 জন লোক। তিনি নিজে, তার কাকা ইউস্টাস বেল্টেন, সুন্দরী আমেরিকান মিসেস মেলাবি, তার স্বামী গত হয়েছেন, নবাগতা অভিনেতা ক্রিস ডেভিডসন, তার স্ত্রী এবং অবশ্যই কোকো কোর্টনি। সেই অনুষ্ঠানে রকমারি সাজ পোশাক ও ছদ্মবেশ ধারণের ব্যাপার ছিল। ক্রনশার দল একটা ইটালিয়ান কমেডির চরিত্র অনুযায়ী সেজেছিলেন। নাটকের নামটা ঠিক মনে পড়ছে না। আমি বুঝেছি, দ্য কমেডিয়া ডেলার্টে, পয়রো বলল। সে যাজ্ঞে, ইউস্টাস বেল্টেনের ব্যক্তিগত সংগ্রহের এক সেট চীনামাটির পুতুলের অনুকরণে তারা তাদের সাজ পোশাক তৈরি করেছিলেন। লর্ড ক্রনশ সেজেছিলেন হার্লে কুইন, বেল্টেন পাঞ্চিনেলো, পালসিনেলার চরিত্রে মিসেস মেলাবি, পিয়েরো ও পিয়েরেটের সাজে সেজেছিল ডেভিডসন দম্পতি, আর মিস কোর্টনি সেজেছিলেন কলম্বাইন। বলার বিষয় হলো, সেদিন সন্ধে থেকেই সবকিছু একটু বেসুরো লাগছিল। লর্ড ক্রনশ ঠিক খুশ মেজাজে ছিলেন না। তাদের নৈশভোজের জন্য একটা ব্যক্তিগত ঘর দেওয়া হয়েছিল। সেখানে সকলে লক্ষ্য করেছিলেন মিস কোর্টনি ও লর্ড ক্রনশার মধ্যে বোধহয় কোথাও মনোমালিন্য ঘটেছে। মিস কোর্টনিকে কান্নাকাটি করতে দেখা গিয়েছিল। একদম ভেঙেই পড়েছিলেন বলা যায়। কোনো মতে খাওয়া সেরে সবাই ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। প্রকাশ্যেই মিস কোর্টনি ক্রিস ডেভিডসনকে তাকে বাড়িতে পৌঁছে দিতে বলেছিলেন। ডেভিডসন অবশ্য একটা শেষ চেষ্টা করেছিল উভয়কে নিয়ে আবার সেই খাবার ঘরে ঢুকে ভাঙা সম্পর্ক জোড়া দেওয়ার জন্য আলোচনা করেছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষমেশ ডেভিডসন একটা ট্যাক্সি করে মিস কোর্টনিকে নিয়ে তার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। একটু দম নিয়ে জ্যাপ আবার শুরু হয়। অত্যন্ত ভেঙে পড়লেও ঠিক কি কারণে মনোমালিন্য তা মিস কোর্টনি ডেভিডসনকে জানাননি। তাকে বারবার বলতে শোনা যায়, I shall make old Kronk sorry for this. মিস কোর্টনির মৃত্যু এজন্য খানিকটা অস্বাভাবিক বলে মনে হতে পারে। ওনাকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে ডেভিডসনের হাতে কলোসাস হলে পৌঁছানোর মতো সময় ছিল না। সে সোজা চেলসিতে নিজের ফ্ল্যাটে চলে যায়। সেখানেই তার স্ত্রী মিসেস ডেভিডসনের কাছ থেকে কলোসাস হলে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের খবর পায়। লর্ড ক্রনশাও নাকি মিস কোর্টনির বিদায়ের পর থেকে ক্রমাগত মেজাজ হারাতে থাকেন। পার্টির ভিড় থেকে নিজেকে সরিয়ে নেন। তারপর থেকে গোটা হলে তাকে বিশেষ চোখে পড়েনি। রাত 1:30 নাগাদ যখন সকলের মুখোশ ছদ্মবেশ খোলার সময় হলো, তখন তারই পরিচিত এক ক্যাপ্টেন ডিগবি তাকে হার্লে কুইনের পোশাকে ওপরতলার দর্শক আসনের কাছে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি লর্ড ক্রনশকে নেমে আসতে বলেন। ক্রনশ উত্তর দেন, আমি নামছি, তুমি ওখানেই দাঁড়াও, না হলে ভিড়ে তোমাকে খুঁজে পাবো না। এই বলে তিনি পিছন ফিরে ওখান থেকে সরে যান। ডিগবি বেশ কয়েক মিনিট ঠায় দাঁড়িয়ে থাকলেও ক্রনশকে আসতে দেখা যায় না। এই সময় অধৈর্য ডিগবির পাশে মিসেস মেলাবি এবং মিসেস ডেভিডসনকেও দেখা যায়। মিসেস মেলাবি বলেন, দেখো কাণ্ড, সারাটা রাত লোকটা পার্টি দফারফা করে দিয়েছে, তার উপর এখনো দেখা দিচ্ছে না। চলো তো এর একটা হেস্তনেস্ত করি। সকলে মিলে হলের নানা প্রান্তে ক্রনশকে খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও হদিশ পাওয়া যায় না। এই সময়ে মিসেস মেলাবির মাথায় আসে যে একবার সেই খাবার ঘরেও খোঁজা দরকার।
আর সেখানেই সকলের চোখের সামনে সেই ভয়ঙ্কর দৃশ্য উন্মোচিত হয়। দেখা যায় হার্লে কুইনের পোশাকে নিস্পন্দ লর্ড ক্রনশা মেঝেতে লম্বা হয়ে পড়ে আছেন, বুকে একটা বড় ছোরা বেঁধানো। জ্যাপ থামতেই পয়রো মাথা নাড়ল। অদ্ভুত ঘটনার সন্দেহ নেই। হত্যাকারী সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি না? অবশ্য পাওয়ার কথাও নয়। জ্যাপ বলল, এর পরের ঘটনা আপনি জানেন নিশ্চয়ই। ডাবল ট্র্যাজেডি বলা চলে। পরের দিন সব সংবাদপত্রের শিরোনামে ছাপা হয় জনপ্রিয় অভিনেত্রী মিস কোর্টনির মৃতদেহ তার ফ্ল্যাটে আবিষ্কৃত হয়েছে। মৃত্যুর কারণ বেশি মাত্রায় কোকেন সেবন। এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা? তার পরিচারিকা আমাদের কাছে সাক্ষ্য দিয়েছে যে মিস কোর্টনি নেশাসক্ত ছিলেন। সে কারণেই ধরে নেওয়া হচ্ছে এটা দুর্ঘটনা। তবুও আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না মসিয়ে। অভিনেত্রীর মৃত্যু দুর্ভাগ্যজনক। উভয়ের মধ্যে কি নিয়ে ঝগড়া বা মনোমালিন্য হয়েছিল তা এখনো পরিষ্কার নয়। কোনো সূত্র আমাদের হাতে আসেনি। শুধু এই এনামেলের বাক্সটা মৃতদেহের কাছে পাওয়া গেছে। ঢাকনাতে হিরে দিয়ে কোকো নামটা খোদাই করা। মিস কোর্টনির পরিচারিকা সাক্ষ্য দিয়েছে যে এই বাক্সটা তার মালকিনের। তিনি সর্বক্ষণ বাক্সটা কাছে রাখতেন, কারণ এতেই কোকেন ভরা থাকত। লর্ড ক্রনশার কোকেনের নেশা ছিল? পয়রো জানতে চাইল। বিন্দুমাত্র নয়। তিনি কোকেনের নেশাকে মোটেই ভালো চোখে দেখতেন না, জ্যাপ জানালো। পয়রো মাথা নাড়ল। কিন্তু বাক্সটা যখন ওনার হেফাজতে পাওয়া গেছে, আমরা ধরে নিতে পারি যে মিস কোর্টনির ড্রাগের নেশা সম্পর্কে তিনি জানতেন, তাই তো জ্যাপ? তা হতে পারে। জ্যাপের উত্তর শুনে আমার হাসি পেয়ে গেল। এই হলো মোদ্দা কথা, কেসের বিবরণ। আপনার মতামত এবার ব্যক্ত করুন। পয়রা বলল, আর কোনো ক্লু হাতে আসেনি? একটা আছে। জ্যাপ পকেট থেকে একটা জিনিস বার করে পয়রোর হাতে দিল। উজ্জ্বল সবুজ রঙের একটা ছোট্ট উলের বল। এদিক ওদিক থেকে কিছু ছেঁড়া ছেঁড়া খাপছাড়া সুতো বেরিয়ে আছে, যেন মনে হয় কেউ মূল পোশাক থেকে সেটা ছিঁড়ে নিয়েছে। এটা আমরা ডেড বডির হাতে পেয়েছি মসিয়ে। খুব শক্ত করে ধরা ছিল। পয়রো বিনা মন্তব্যে সেটা ফিরিয়ে দিয়ে বলল, লর্ড ক্রনশার কোনো শত্রু ছিল? তেমন কিছু জানা যায়নি। এমনিতে জনপ্রিয় মানুষ ছিলেন। তা ওনার মৃত্যুতে লাভবান কে হলেন? ওনার কাকা, মাননীয় ইউস্ট্যাস বেল্টন। তিনি এখন সম্পত্তি ও লর্ড উপাধির অধিকারী। দু একটা সন্দেহজনক ঘটনার কথা জানা গেছে। কেউ কেউ নাকি খাবার ঘরে বেল্টন ও ক্রনশার মধ্যে ঝগড়ার আওয়াজ শুনেছে। মসিয়ে, যেভাবে মৃতদেহের ছোড়াটাকে দেখা গেছে, এতে মনে হওয়া স্বাভাবিক যে ঝগড়ার মাঝে মাথা গরম করে আততায়ী সেটা ক্রনশার বুকে বিঁধিয়ে দিয়েছে। তা মিসেস বেল্টনের কি বক্তব্য? উনি জানিয়েছেন ওনার মাথা একবার গরম হয়ে গিয়েছিল ঠিকই, তবে সেটা কোনো বেয়ারার উপর। আর সেটা 1:30 নাগাদ নয়, রাত 1টারও আগে। দেখুন, ক্যাপ্টেন ডিগবির সাক্ষ্য মৃত্যুর সময় সম্পর্কে নির্ভুল আশ্বাস দিয়েছে। ক্রনশার সাথে তার কথা আর মৃতদেহে 10 মিনিট লেগেছে। আর মিস্টার বেল্টন পাঞ্চিনেলোর পোশাকে নিশ্চয়ই কুঁচি দেওয়া কাপড় আর একটা নকল কুঁচ ধারণ করেছিলেন, তাই না? হ্যাঁ, ঠিক কি পরেছিলেন তা বলতে পারবো না। জ্যাপকে কৌতূহলী দেখালো। পার্টির পোশাকের সাথে হত্যার কোনো সম্পর্ক আছে নাকি? নেই বলে মনে হয়। পয়রোর সবুজ চোখ এবার জলজল করে উঠল। আর ওই খাবার ঘরে একটা অংশ পর্দায় ঢাকা ছিল নিশ্চয়ই? হ্যাঁ ছিল, কিন্তু আর সেই পর্দার আড়ালে একজন মানুষ লুকিয়ে থাকার মতো যথেষ্ট জায়গা ছিল, ঠিক কিনা? ছিল ছিল পর্দায় ঢাকা একটা জায়গা ছিল। কিন্তু আপনি কি করে জানলেন? আপনি কোনদিন সেখানে গেছেন নাকি? না, যাইনি। পর্দার অস্তিত্ব মাথা খাটিয়ে বের করলাম। ওটা ছাড়া নাটক জমতো না। এবার বলো দেখি, কোনো ডাক্তারকে খবর দেওয়া হয়নি? দেওয়া হয়েছিল বই কি, কিন্তু কিছুই করার ছিল না। ডাক্তার জানিয়েছিলেন যে আঘাতের সঙ্গে সঙ্গেই মৃত্যু ঘটেছে। পয়রো অধৈর্যভাবে মাথা নাড়ল। আরে সে তো হবেই, ও নিয়ে কিছু বলছি না। তিনি নিজে সাক্ষ্য দিয়েছেন? হ্যাঁ। তাহলে এবার বলো জ্যাপ, ডাক্তার অস্বাভাবিক কোনো লক্ষণ দেখেননি? মৃতদেহ পরীক্ষা করে তিনি কিছু অস্বাভাবিক বলে রিপোর্ট করেননি? জ্যাপ সোজা হয়ে বসে পয়রোর দিকে তাকালো। করেছেন মসিয়ে। আমি জানি না আপনি কি ভাবছেন,
কিন্তু ডাক্তার বলেছেন যে মৃতদেহের মধ্যে একটা খিঁচুনি, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অদ্ভুত শক্ত দশা তিনি লক্ষ্য করেছেন, যার ব্যাখ্যা তিনি দিতে পারেননি। আহা আহা জ্যাপ, এখানেই তো ব্যাপারটা বোঝা যাচ্ছে। আমি দেখলাম জ্যাপ অথই জলে পড়েছে। সে বলল, মানে এর থেকে কি আপনি বিষ প্রয়োগের কথা বলতে চাইছেন মসিয়ে? কিন্তু লর্ড ক্রনশকে কেই বা বিষ দেবে, আবার কেনই বা সে ছুরি মারবে? সত্যি বলতে সেটা করলে অত্যন্ত হাস্যকর ব্যাপার হবে। আপনি কি আর কিছু জানতে চান মসিয়ে? একবার কি অকুস্থলে যাবেন? পয়রো হাত নাড়ল। দরকার নেই, ওসব দরকার নেই, তুমি সবটাই খুলে বলেছো। এখন একটাই জিনিস জানার আছে, লর্ড ক্রনশন নেশার বিষয়ে কেমন মনোভাব পোষণ করতেন। জ্যাপ উঠে দাঁড়ালো। আপনি কিছু দেখতে চান মসিয়ে? মাত্র একটা জিনিস জ্যাপ। কি সেটা? সেই চীনা পুতুলের সেট যা থেকে লর্ড ক্রনশদের পোশাক পরিকল্পনা করা হয়েছিল। এবার কিন্তু আপনি মজা করছেন মসিয়ে পয়রো। আরে তুমি কি একবার আমাদের নিয়ে যেতে পারবে? তাহলে আমাদের তো এখনই বার্কলে স্কোয়ারে যেতে হবে। মনে হয় না লর্ড বেল্টেন এতে আপত্তি করবেন। সময় নষ্ট না করে আমরা একটা ট্যাক্সি ধরে নিলাম। নতুন লর্ড বাড়িতে ছিলেন না, কিন্তু জ্যাপ অনুরোধ করাতে আমাদের তার চীনা সংগ্রহ দেখার অনুমতি মিলল। ঘরে ঢুকে জ্যাপ হতাশ হয়ে চারদিকে চোখ বোলালো। এত জিনিসপত্রের মধ্যে আপনি যেটা খুঁজছেন পাবেন বলে মনে হচ্ছে না মসিয়ে। কিন্তু ততক্ষণে পয়রো একটা আয়নার সামনে চেয়ার টেনে বসে পড়েছে। তার তীক্ষ্ণ চোখ আয়নার উপরের একটা তাকে সেই 6টা চীনামাটির পুতুলের সেট ঠিক খুঁজে নিয়েছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার স্বগতোক্তি কানে এলো। যা ধরেছি সেই প্রাচীন ইটালিয়ান কমেডি। ঠিক 3 জোড়া চরিত্র, হার্লে কুইন আর কলম্বাইন, পিয়েরো আর পিয়েরেট, ঝলমলে সবুজ আর সাদা, পাঞ্চিনেলো আর পালসিনেলা, বেগুনি আর হলুদ। পাঞ্চিনেলোর পোশাকে কুঁজ হ্যাট, চমৎকার। সাবধানে পুতুলগুলোকে জায়গা মতো বসিয়ে পয়রো চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালো। জ্যাপের মুখ দেখে বোঝা যাচ্ছিল সে অকুল পাথারে পড়েছে। পয়রো কি ভাবছে তা বুঝে উঠতে পারছে না। আর আমার গোয়েন্দা বন্ধু মনের ভাব গোপন করতে সিদ্ধহস্ত। আমাদের বেরোনোর আগেই গৃহস্বামী লর্ড বেল্টেন প্রবেশ করলেন। ষষ্ঠ ভাইকন্ট লর্ড বেল্টেন 50ঊর্ধ্ব, স্বভাবতই গাম্ভীর্যপূর্ণ। ওনাকে দেখেই আমার পছন্দ হলো না। যদিও তিনি আন্তরিক অভ্যর্থনা জানালেন, তিনি আরো জানালেন যে পয়রোর কুশলতা সম্পর্কে তিনি বিলক্ষণ অবহিত এবং যে কোনো প্রয়োজনে সহায়তা করতে প্রস্তুত। পুলিশ যথাসাধ্য করছে, পয়রো বলল। বেল্টেনের মুখ গম্ভীর দেখালো। কিন্তু আমার ভাইপোর মৃত্যু রহস্যের উদ্ঘাটন হবে কিনা সন্দেহ আছে। পুরো ঘটনাই আগাগোড়া রহস্যজনক। পয়রো তীক্ষ্ণ নজরে লর্ড বেল্টেনের দিকে তাকিয়েছিল। সে বলল, আপনার ভাইপোর শত্রু বলতে কাউকে আপনার সন্দেহ হয়? লর্ড বেল্টেন নিশ্চিত সুরে বললেন, শত্রু কেউ নেই, আমি জানি শত্রু কেউ নেই। যদি আর কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই প্রশ্ন করুন। পয়রো বলল, জিজ্ঞাস্য একটি পার্টির পোশাক। এখানে চিনেমাটির পুতুলগুলোর মতো হুবহু একই রকমের পোশাক ব্যবহৃত হয়েছিল? আপাদমস্তক হুবহু এক পোশাক। ধন্যবাদ মিলর্ড, আমার এটাই জানার ছিল। আই উইশ ইউ গুড ডে। রাস্তায় বেরিয়ে জ্যাপ জানতে চাইল, এবার কি করণীয়? আমাকে একবার থানায় যেতে হবে। তুমি যাও, তোমাকে আর প্রয়োজন নেই। আমার শুধু একটা ছোট্ট বিষয় জানার আছে। তারপর কেস কমপ্লিট। মানে কি বলছেন? আপনি লর্ড ক্রনশর হত্যাকারীকে চিনতে পেরেছেন? একদম পেরেছি জ্যাপ। কে সে? ইউস্টাস বেল্টেন? জ্যাপ, তুমি আমাকে চেনো। শেষ মুহূর্ত পর্যন্ত অনুসন্ধানের সুতো আমি নিজের হাতেই রাখি। কিন্তু ভেবো না, সময় মতো সব জানতে পারবে। এর জন্য আমাকে কোনো কৃতিত্ব দিতে হবে না। পুরো কৃতিত্বই তোমার তথা পুলিশের। শুধু তোমার অনুমতি নিয়ে আমার বাড়িতে একটা ছোট্ট অভিনয়ের আয়োজন করব, নাটকের ক্লাইম্যাক্স যাকে বলে। সে ঠিক আছে, যদি শেষ হয়েই থাকে তাহলে শেষাংশ অভিনয়ে আপত্তি বা কিসের? আপনি কিন্তু মসিয়ে বেজায় হেয়ালি করেন। পরে একটু হাসলো। আপাতত আমি থানায় চললাম। জ্যাপ বিদায় নিল। আমরা এবার কোথায় যাব? আমি কৌতূহল চাপতে পারলাম না। চেলসিতে একবার ডেভিডসন দম্পতির সঙ্গে দেখা করে আসি। ট্যাক্সিতে উঠে ঠিকানা বলে দেওয়া হলো। লর্ড বেল্টেনকে কেমন মনে হলো?
আমি জিজ্ঞাসা করলাম, তোমার কেমন লাগলো হেস্টিংস? দেখেই কেমন ধুরন্ধর বলে মনে হলো, গল্পের বইয়ের ধূর্ত কাকুর চরিত্রের মতো। কেন, তোমার মনে হয়নি? আমি তো দেখলাম তিনি একজন আপাদমস্তক আলাপী লোক, যথেষ্ট সহযোগিতা করলেন। আরে সে তো করবেনই, তার কারণ আছে। পয়রো আমার দিকে তাকিয়ে আফসোস সূচক মাথা নাড়তে নাড়তে বলল, ভাবনার কোনো পদ্ধতি নেই। ডেভিডসন দম্পতির আবাস ম্যানসনের একটি ব্লকের 4 তলায়। মিস্টার ডেভিডসন বাড়িতে ছিলেন না। মিসেস ডেভিডসনের সঙ্গে দেখা হলো। ফর্সা ছোটখাটো চেহারার মিসেস ডেভিডসনকে বিহ্বল দেখাচ্ছিল, কিন্তু তার চোখে সতর্ক দৃষ্টি আমাদের নজর এড়ায়নি। পয়রো আমাদের উপস্থিতির কারণ বিশ্লেষণ করলো। বেচারা ক্রনশা, বেচারি কোকো, আমাদের খুব কাছের বন্ধু ছিল ওরা। কোকোর মৃত্যুতে আমরা দুজনেই ভীষণ ভেঙে পড়েছি। যাই হোক, আমার থেকে কি জানতে চান? সেই রাতের ঘটনাগুলো বলবো? না না ম্যাডাম, আপনাকে বেশি কষ্ট দেব না। ইন্সপেক্টর জ্যাপের থেকে আমরা সব শুনেছি। আমি শুধু সেই রাতের পার্টিতে আপনার পরা পোশাকটা একবার দেখতে চাই, তাহলেই হবে। মিসেস ডেভিডসনকে অবাক দেখালো। পয়রো সাফাই দিল, আপনি জানেন ম্যাডাম, আমরা নিয়ম মেনে কাজ করি, ঘটনার পুনর্গঠন করতে হয়, তাই সেই কাজে আপনি যে পোশাকটা পরেছিলেন সেটা দেখা একান্ত প্রয়োজন। মিসেস ডেভিডসনের সন্দেহ তখনও ছিল। তিনি বললেন, ঘটনার পুনর্গঠনের কথা তো আমি শুনেছি, কিন্তু জানতাম না যে এত খুঁটিনাটি দরকার হয়। একটু বসুন, আমি পোশাকটা নিয়ে আসছি। সামান্য পরেই তিনি সাদা ও সবুজ রঙে চমৎকার নকশা করা একটি পোশাক নিয়ে হাজির হলেন। খুঁটিয়ে দেখে পয়রো ধন্যবাদ সহ সেটা আবার মিসেস ডেভিডসনের হাতে ফিরিয়ে দিল। মাফ করবেন ম্যাডাম, দেখলাম পোশাকের কাঁধের কাছে একটা সবুজ উলের বল নেই, খোয়া গেছে। হ্যাঁ, সেদিনের পার্টিতে ওটা ছিঁড়ে গিয়েছিল। ওটা তুলে নিয়ে আমি লর্ড ক্রনশার হাতে দিয়েছিলাম। নৈশভোজের পরেই? হ্যাঁ হ্যাঁ, হত্যাকাণ্ডের বেশি আগে নয়, তাই না ম্যাডাম? মিসেস ডেভিডসনের চোখে সতর্কতার ছায়া দেখা গেল। না না, অনেক আগে, অনেক আগে। নৈশভোজের ঠিক পরেই ঘটনাটা ঘটেছিল। আই সি। বেশ, আপনাকে আর বিরক্ত করব না ম্যাডাম, বিদায়। সিঁড়ি বেয়ে নামতে নামতে আমি বললাম, ওয়েল, সবুজ উলের বলের রহস্য তাহলে পরিষ্কার হলো। পয়রো মাথা নাড়ল। আদৌ হলো কি হেস্টিংস? তার মানে হলো এই যে মিসেস ডেভিডসনের বয়ান অনুযায়ী উলের বল ছিঁড়ে পড়ে যায়নি, কেটে নেওয়া হয়েছে, কাঁচি দিয়ে কেটে নেওয়া হয়েছে। আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি, প্রত্যেকটি সুতোর প্রান্ত সমান, মসৃণ। বলো কি? কেস তো জটিল থেকে জটিলতর হয়ে উঠছে দেখছি। ঠিক উল্টো হেস্টিংস, অনেক সহজ হয়ে গেছে ব্যাপারটা। আমি চেঁচিয়ে উঠলাম, তোমায় আমি কোনদিন মেরেই ফেলবো পয়রো। এই সহজ হয়ে যাওয়াটা আমার কাছে মোটেই সহজ বোধ হয় না। কিন্তু আমি বুঝিয়ে দিলে তো সহজ মনে হয়, তাই না হেস্টিংস? আরে সে কারণেই তো আরো মাথাটা গরম হয়ে যায়, মনে হয় এতটাই সহজ, তাও আমি কেন কিছু বুঝতে পারিনি আগে। বুঝতে পারবে হেস্টিংস, বুঝতে পারবে। যদি আমার মতো করে চিন্তা ভাবনাকে সঠিক পথে পরিচালিত করতে পারতে, তাহলে বুঝতে রহস্য সমাধান জলের মতো সহজ ব্যাপার। সবকিছুর একটা পদ্ধতি আছে, একটা মেথড। যেমন ধরো, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি। পয়রোর জ্ঞানগর্ভ বক্তৃতায় দাঁড়ি টেনে দিলাম। তুমি কি সত্যি অপরাধের পুনর্গঠন করবে? না না, পুরো ঘটনার নয়, ওই নাটকের বাকি অংশটুকু, বলতে পারো উপসংহার। পরের মঙ্গলবার রহস্যের জবনিকা উন্মোচনের দিন হিসেবে স্থির হলো। ব্যবস্থা একটু অদ্ভুত রকমের। ঘরের এক পাশে একটা সাদা পর্দা খাটানো হয়েছিল, তার দুপাশে মোটা মোটা পর্দা ঝুলছে, অনেকটা নাটকের মঞ্চের মতো। হাতে কিছু আলোর সরঞ্জাম নিয়ে একটা লোক ঘরে ঢুকলো। পয়রোর নির্দেশ অনুযায়ী তাকে আলো লাগাতে দেখলাম। পয়রোর ঘরটাকে ড্রেসিং রুম করা হয়েছিল। একটু পরেই সেই ঘরে বেশ কিছু ভাড়া করা নাটকের দলের লোককে ঢুকতে দেখলাম। 8টার একটু আগেই জ্যাপ চলে এলো। মুখ দেখে মনে হলো পয়রোর এই নাটকীয় রহস্যভেদের পরিকল্পনা তার পছন্দ হয়নি। যদিও মুখে বলল, একটু মেলোড্রামাটিক, কিন্তু ক্ষতি তো কিছু নেই। মসিয়ে পয়রো আগাগোড়া বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, ওনার জন্য এটুকু অনুমতি তো দেওয়াই যায়। এই তো বাকিরাও চলে এসছেন।
প্রথমেই দেখা গেল লর্ড বেলটেনকে মিসেস মেলাবিকে পথ দেখিয়ে আনছেন। মিসেস মেলাবিকে আমি আগে দেখিনি, সুন্দরী মহিলা, বর্তমানে একটু নার্ভাস। পিছন পিছন ডেভিডসন দম্পতি ঢুকলো। ক্রিস ডেভিডসনকেও আমি প্রথম দেখলাম। সুপুরুষ, লম্বা একহারা চেহারা, আচরণে অভিনেতা সুলভ চপলতা রয়েছে। পয়রোজ সকলকে পর্দার দিকে মুখ করে চেয়ারে বসালো। পর্দার উপর জোরালো আলোর ছটা রয়েছে, ঘরের বাকি অংশ অন্ধকার। পয়রোর গলা গম গম করে উঠল। মসিয়ে ও ম্যাডামেরা, অতি সংক্ষেপে বলি, এই আলোকোজ্জ্বল পর্দার সামনে দিয়ে 6টি চরিত্র পরপর হেঁটে যাবে। চরিত্রগুলি আপনাদের পরিচিত: পিয়েরো এবং পিয়েরেট, পাঞ্চিনেলো এবং পালসিনেলা, স্বর্গীয় সুন্দরী কলম্বাইন এবং অতি অবশ্যই হার্লেকুইন। পয়রোর কথা মতোই দৃশ্যায়ন দেখা গেল। প্রতিটি চরিত্রই একে একে পর্দার সামনে এসে দাঁড়ালো, এদিক ওদিক ফিরে আবার পার্শ্ববর্তী পর্দার আড়ালে চলে গেল। সব চরিত্রের পালা শেষ হতেই আলো জ্বলে উঠল। রুদ্ধশ্বাসে সকলেই নাটক দেখছিলাম, কিন্তু আলো জ্বলার পরে মনে হলো পয়রোর প্ল্যান ব্যর্থ হয়েছে। যদি আততায়ী আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে পয়রোর এই ছোট্ট নাটকে নিজের চরিত্রকে দেখে ভেঙে পড়বে, তাই সেরকমই তো কথা ছিল, কিন্তু তেমন হলো কোথায়? তবে পয়রোর আত্মবিশ্বাস টলেনি। এগিয়ে এসে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করল, মসিয়ে ও ম্যাডামেরা, যা দেখলেন এক এক করে আমায় একটু বর্ণনা দেবেন। মিলর্ড, আপনি অনুগ্রহ করে শুরু করবেন। লর্ড বেলটেনকে হতভম্ব মনে হলো। গলাটা খাঁকড়ে বললেন, আমি আমি ঠিক বুঝলাম না। ঠিক কি দেখলেন আমাদের একটু বলুন। পয়রো কেটে কেটে বলল, আমি দেখলাম 6টা পোশাক পরা চরিত্র পর্দার সামনে দিয়ে চলাফেরা করলো। চরিত্রগুলি প্রাচীন ইটালিয়ান কমেডির অনুকরণে সজ্জিত, অনেকটা সেই রাতে আমাদের সাজ পোশাকের মতো। সেই রাতের ব্যাপারটা ভুলে যান মিলর্ড, আপনার কথার প্রথম দিকটাই শুনতে চাইছিলাম। ম্যাডাম মেলাবি, আপনি লর্ড বেলটেনের সাথে একমত? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আপনি স্বীকার করছেন যে ইটালিয়ান কমেডির 6টা চরিত্রকেই আপনি চোখের সামনে দেখেছেন? অবশ্যই অবশ্যই দেখেছি। মসিয়ে ডেভিডসন, আপনি একমত? একদম। ম্যাডাম ডেভিডসন? একমত। হেস্টিংস, জ্যাপ, তোমরাও একমত? 6টা চরিত্রই দেখা গেছে। পয়রো আমাদের দিকে তাকালো। তার চোখে পান্না সবুজ আলো জলজল করছে। এখানেই, ঠিক এখানেই আপনারা সবাই ভুল করেছেন। আপনাদের চোখ আপনাদের ধোঁকা দিয়েছে, ঠিক সেই ভিক্টরি বলের রাতেও ধোঁকা দিয়েছিল। চোখে দেখা সবকিছুই সত্যি হয় না মসিয়ে ম্যাডামেরা, চোখের সাথে সাথে মস্তিষ্কের ব্যবহারও করতে হয়। দেখে নিন, সেই ভিক্টরি বলের রাত ও আজকের রাতে আপনারা 6 জন ব্যক্তিকে দেখেননি, দেখেছিলেন 5 জনকে। আলো নেভে গিয়ে আবার স্টেজের ওপর জ্বলে উঠল। ওটা কে দাঁড়িয়ে আছে? পিয়েরো? কে দাঁড়িয়ে আছে ভালো করে দেখুন তো। পিয়েরো, তাই না? আমরা সমস্বরে হ্যাঁ বলে চিৎকার করে উঠল। এবার দেখুন, আবার দেখুন। নিপুণ দক্ষতায় নিমেষের মধ্যে পিয়েরোর পোশাকের বাঁধনি খুলে ফেলতেই উজ্জ্বল আলোয় দেখা গেল এবার দাঁড়িয়ে রয়েছে হার্লেকুইন। ঠিক তখনই একটা অস্ফুট আর্তনাদ ও চেয়ার উল্টে পড়ার শব্দ পাওয়া গেল। কার্সিও! ক্রিস ডেভিডসনের মুখে অনর্গল গালাগালির স্রোত বয়ে যাচ্ছিল। কার্সিও! কত কষ্ট করে প্ল্যান করেছিলাম, সব ভেস্তে দিল। হ্যান্ডকাফ বন্ধ হওয়ার ক্লিক শব্দের সাথে সাথে জ্যাপের পুলিশি গলা শোনা গেল। ভাইকন্ট ক্রনশকে হত্যার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো ক্রিস ডেভিডসন। আপনি যা বলবেন আপনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। ঘন্টা দেড়েক পরে আমাদের ফ্ল্যাটে পয়রো নিজে হাতে নৈশভোজের টেবিল সামলাচ্ছিল। একমুখ হাসি নিয়ে যেমন অতিথি আপ্যায়ন করছিল, তেমনি সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। বিষয়টা আগাগোড়াই সহজ। মৃত লর্ড ক্রনশর হাতে সবুজ বলের উপস্থিতি সাক্ষ্য দেয় যে সেটি হত্যাকারীর পোশাক থেকে ছিঁড়ে নেওয়া হয়েছিল। আমি পিয়েরেটকে আগে থেকেই বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ একটা লম্বা ছোরা সোজাসুজি বুকে গেঁথে দেওয়ার জন্য গায়ে যথেষ্ট জোরের দরকার। সেই জন্য প্রথমেই আমার সন্দেহ পড়েছিল পিয়েরোর ওপর। কিন্তু হত্যার অন্তত ঘন্টা দুয়েক আগেই পিয়েরো হল ছেড়ে চলে গিয়েছিল।
তাহলে হয় সে পরে কোনো এক সময়ে লর্ড ক্রনশকে খুন করার জন্য ফিরে এসেছিল, কিংবা কিংবা হল ছেড়ে যাওয়ার আগেই ক্রনশকে খুন করেছিল। ব্যাপারটা কি একান্তই অসম্ভব? সে রাতে নৈশভোজের পর লর্ড ক্রনশকে জীবিত দশায় কে দেখেছিলেন? একমাত্র মিসেস ডেভিডসন। কারণ তার বক্তব্য অনুযায়ী ছিঁড়ে যাওয়া উলের বল তিনি লর্ড ক্রনশার হাতে দিয়েছিলেন। আমরা জেনেছি যে সে বয়ান সর্বৈব মিথ্যা, কারণ সেই উলের বল তিনি কাঁচি দিয়ে কেটেছিলেন তার স্বামীর পোশাক থেকে ছিঁড়ে যাওয়া বলের জায়গায় সেটাকে বসিয়ে দিতে। আর সেই সূত্রেই হার্লেকুইন, যাকে রাত 1:30টার সময় দর্শক আসনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, সেই পোশাকের আড়ালে ছিলেন লর্ড ক্রনশ নয়, বরং তার হত্যাকারী নিজে। এক মুহূর্তের জন্য হলেও আমার মনে আততায়ী হিসেবে লর্ড বেল্টনের নামও এসেছিল, কিন্তু তার পাঞ্চিনেলোর পোশাক বড্ড জবরজং, একটা কুঁজো আছে, চট করে একটানে খুলে ফেলে হার্লেকুইনে বদলে দেওয়া যায় না। অন্যদিকে একই রকম লম্বা তরুণ আমাদের পেশাদার অভিনেতা ক্রিস ডেভিডসনের পক্ষে এ কাজ জলভাত বলা যায়। আরো একটি বিষয় আমি চিন্তিত ছিলাম, পয়রো বলে চলল। একজন মানুষ 2 ঘন্টা আগে মারা গেছেন না মাত্র 10 মিনিট আগে মারা গেছেন, এ কথা সবচেয়ে ভালো বুঝবেন ডাক্তার। তিনি বুঝেও ছিলেন, কিন্তু কেউ তাকে জিজ্ঞাসা করেনি কখন মৃত্যু হয়েছে। উল্টে তাকে জানানো হয়েছে মাত্র 10 মিনিট আগেই লর্ড ক্রনশকে জীবিত অবস্থায় দেখা গেছে। তাই তিনি জানিয়েছিলেন যে দেহের অঙ্গ প্রত্যঙ্গে একটা অদ্ভুত খিঁচুনি দেখা গেছে, যার কারণ তার অজানা। এই সমস্ত ঘটনা থেকে পরিষ্কার বোঝা যায় যে নৈশভোজের অল্পক্ষণ পরেই ডেভিডসন লর্ড ক্রনশকে খুন করে। কারণ আপনাদের মনে আছে, সে লর্ড ক্রনশকে বোঝানোর জন্য খাবার ঘরে টেনে নিয়ে গিয়েছিল। তারপর সে মিস কোর্টনিকে নিয়ে তার ফ্ল্যাটের দরজায় গিয়ে তাকে ছেড়ে আসে। অনেক সময় নষ্টের ভয়ে সে ওপরে যায়নি, কারণ তাকে নক্ষত্র বেগে কলোসাস হলে ফিরে আসতে হয়েছিল। এবার পিয়েরোর সাজে নয়, হার্লেকুইনের পোশাকে। কিভাবে, কত সহজে এই সামান্য পোশাক পরিবর্তন করা যায় তা তো আপনারা নিজের চোখেই দেখেছেন। লর্ড বেল্টন পয়রোর দিকে ঝুঁকে বসলেন। তার এখনো হতভম্ব দশা চোখে সম্পূর্ণ বোঝা যাচ্ছে। যদি এটাই হবে, তাহলে তো ওকে রীতিমতো আটঘাট বেঁধে খুন করতে আসতে হয়েছিল। কিন্তু ওর মোটিভ কি? মোটিভ? আমার ভাইপোকে খুন করে ওর কি লাভ হলো? হ্যাঁ, এখানেই আমাদের দ্বিতীয় ট্র্যাজেডির দিকে তাকাতে হবে, মিস কোর্টনির মৃত্যু। এখানে একটা ছোট্ট বিষয় সকলের নজর এড়িয়ে গেছে। কোকেনের অত্যধিক লম্বা মাত্রা ওনার প্রাণ কেড়েছে, কিন্তু কোকেনের আস্ত ডিবে তো ছিল লর্ড ক্রনশার কাছে, ওনার মৃতদেহের সঙ্গে আবিষ্কৃত হয়েছে। তাহলে মিস কোর্টনি কোকেন পেলেন কোথা থেকে? একজনই মাত্র তাকে কোকেন দিতে পারে, ডেভিডসন। এর থেকে আরো কয়েকটা দিক পরিষ্কার হয়। ডেভিডসন দম্পতির সাথে তার সখ্যতা, ফ্ল্যাটে ফেরার জন্য ডেভিডসনকেই বেছে নেওয়া। লর্ড ক্রনশ ড্রাগের নেশার তীব্র বিরোধী ছিলেন। তিনি বুঝেছিলেন যে মিস কোর্টনি কোকেনে নেশাসক্ত এবং সেই কোকেন সরবরাহ করে ডেভিডসন। ডেভিডসন অস্বীকার করলেও মিস কোর্টনিকে চাপ দিয়ে লর্ড ক্রনশ সত্য জেনে ফেলবেন, ডেভিডসনের আশঙ্কা ছিল। মিস কোর্টনির হারানোর কিছু ছিল না, লর্ড ক্রনশ হয়তো তাকে ক্ষমাও করে দিতেন, কিন্তু ডেভিডসনের হারানোর ছিল অনেক কিছু। ড্রাগের ব্যবসা, জেলবন্দি হওয়া, সামাজিক সম্মানের হানি, এসবের জন্যই লর্ড ক্রনশকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ডেভিডসন পার্টিতে গিয়েছিল। তাহলে কোকোর মৃত্যু একটা দুর্ঘটনা? হ্যাঁ, আমি দুর্ঘটনাই বলবো, যা অত্যন্ত বুদ্ধি প্রয়োগ করে ঘটানো হয়েছিল। মিস কোর্টনি 2টো কারণে অত্যন্ত চটে গিয়েছিলেন। 1, লর্ড ক্রনশর ভর্ৎসনা, আর 2, তার ড্রাগের বাক্স কেড়ে নেওয়া। ডেভিডসন তাকে বেশি মাত্রায় কোকেন দিয়েছিল ও বুঝিয়েছিল যে সেই বেশি মাত্রার কোকেন সেবনই লর্ড ক্রনশকে শিক্ষা দেওয়ার একটা উপায়। আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করলাম, সেই ঘরে পর্দা আর তার আড়ালে লুকোনোর জায়গা আছে, সেটা কি করে জানলে? বন্ধু হেস্টিংস, এটা অনুমান করা অত্যন্ত সরল বিষয়। ওই ঘরে সারাক্ষণ বেয়ারারা যাতায়াত করছে, ফলে অবশ্যই সকলের চোখের সামনে লাশ মাটিতে ফেলে রাখা যায় না। অতি অবশ্যই লাশ লুকোনোর জায়গা থাকতে হবে।
তাই আমার মাথায় পর্দা আর তার আড়ালে লুকোনোর জায়গার কথা আসে। ডেভিডসন সেই পর্দার আড়ালেই লাশটাকে লুকিয়ে রেখে বেরিয়েছিল। আবার 1:30 নাগাদ নিজের দিকে সকলের নজর টেনে আনার পর তড়িঘড়ি লাশটা আড়াল থেকে বের করে মাটিতে শুয়ে দিয়ে বরাবরের মতো হল ছেড়ে বেরিয়ে যায়। এটা অবশ্যই ডেভিডসনের একটা অন্যতম সেরা চাল। ছেলেটা বুদ্ধিমান বলতে হবে। মুখে কথা বললেও পয়রোর পান্না সবুজ চোখে প্রচ্ছন্ন বার্তা আমি পড়তে পেরেছি। কিন্তু হারকিউল পয়রোর মতো বুদ্ধিমান কিন্তু কেউ নয়। ধন্যবাদ ও নমস্কার। গল্পটি এখানেই শেষ হলো।